আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। বিশেষ করে যারা ক্লাস 6 থেকে ক্লাস 8 আছো তাদের যে প্রাথমিক লেভেলের রাইট ফর্ম অফ ভার্বসটা প্রয়োজন হয়, আজকে তাদের জন্য কিছু সহজ রুলস আলোচনা করব। এই 5টা কৌশল যদি তুমি আয়ত্তে রাখতে পারো, তুমি সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। এটা রাইট ফর্ম ভার্বসের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে রাইট ফর্ম ভার্বসের এক্সাম্পলগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই পার্টে আমরা দেখো যে 5টি রুলস আছে, সেটা একটু আলোচনা করি। যেমন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি? হ্যাঁ, এক বচন। হ্যাঁ, বহু বচন হচ্ছে যারা প্লুরাল, আর সিঙ্গুলার হচ্ছে এক বচন। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্বকে সিঙ্গুলার করতে হলে এস বা ইএস যুক্ত করতে হয়। তবে যেসব শব্দের শেষে CHOX থাকে সেগুলোর সাথে ইএস যুক্ত হয়। হি, শি, ইট বা সিঙ্গুলার নাউনের পর ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আমি আবার একটু বুঝিয়ে বলি। যেমন দ্য সান, সাবজেক্ট। সাবজেক্টটা কিন্তু সান, সূর্য, সিঙ্গুলার। হ্যাঁ, একক, একটি। তাই প্রশ্নে আছে রাইজ, আমরা এটাকে করে দিছি রাইজেস। ভার্বের সাথে এই রাইজ শব্দটার সাথে এস যুক্ত করছি। কেন যুক্ত করলাম? সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্ব হবে সিঙ্গুলার। ভার্বকে সিঙ্গুলার করতে হইলে এস বা ইএস যুক্ত করতে হয়। তো এই রাইজের সাথে এস যুক্ত করছি, কারণ সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। ভার্বের সাথে যুক্ত করছি এস। সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্বকে সিঙ্গুলার করতে হইলে এস বা ইএস যুক্ত করতে হয়। আবার অনেকে জানে যে নাউনের সাথে এস বা ইএস যুক্ত হইলে সেটি হয়ে যায় প্লুরাল। হ্যাঁ, নাউনের সাথে এস বা ইএস যুক্ত হইলে সেটি প্লুরাল, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হইলে সেটা সিঙ্গুলার। আমরা এখানে দেখি রহিম সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। ড্যাশ টু স্কুল, প্রশ্নে আছে গো, তো আমরা এটাকে গোস করছি। কেন গোস করছি? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এখন এই ভার্ব যে গো, গোকে সিঙ্গুলার করতে হলে এস বা ইএস যুক্ত করতে হবে। তো গো এর শেষ অক্ষরটা যেহেতু ও, আমরা বলছিলাম যেসব শব্দের শেষ অক্ষরে CHOX আছে, এখন সেগুলোর সাথে ইএস যুক্ত হয়। তাহলে গো এর শেষ অক্ষরটা যেহেতু ও, এর সাথে ইএস যুক্ত হবে। তাহলে এর সাথে শুধু এস যুক্ত হয়েছে, এর সাথে ইএস যুক্ত হয়েছে। তাহলে যেসব শব্দের শেষে CHOX আছে, যেমন যদি আমি বলি বস, বস শব্দটা শেষে ইএস যুক্ত হবে। ফক্স, FOX, এর সাথে ইএস যুক্ত হবে, কারণ শেষ অক্ষরটা হচ্ছে এক্স বা S, এগুলোর সাথে ইএস যুক্ত হয়। দ্বিতীয় রুলস, ডু ডিড ডাজ বা মডাল ভার্ব এর পরে এবং টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো ডু ডিড ডাজটা আমরা জানি, অক্সিলারি ভার্বের বিস্তরে এগুলো আছে। মডাল ভার্ব কোনগুলো? খাতা একটু নোট করে রাখো। ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট। ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট। এর বাইরে আরও কয়েকটা আছে, তবে খাতা নোট করো। ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট। নিড, NWD, নিড। মাস্ট, মাস্ট কিন্তু অনেক বেশি ব্যবহার, MUST, মাস্ট। হ্যাঁ, নিড, মাস্ট। ওট, OUGST, ওট। ডেয়ার, DARE, ডেয়ার। ইউজড, USED, ইউজড। তাহলে নিড টু, মাস্ট, তারপর ওট টু, ডেয়ার টু, ইউজড টু। টু বাদ দাও। নিড, মাস্ট, ওট, ডেয়ার, ইউজড। এগুলো খাতায় নোট করো। তাহলে এগুলো হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বগুলোর পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। টু এর পরে, টু একটি প্রিপোজিশন, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা জাস্ট খেয়াল রাখতে হবে। তাহলে যে লাইনে ডু ডিড ডাজ আছে, ওই লাইনের ভার্বটা কি হিসাবে? প্রেজেন্ট ফর্ম হবে। প্রেজেন্ট ফর্ম মানে কি? প্রশ্নে যদি গো থাকে তাহলে গোই ব্যবহার হবে। যেমন এখানে গো ব্যবহার হয়েছে, মিম ওয়ান্টস টু গো। আমরা জানি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। প্রশ্নে গো থাকবে, গোই বসবে, আর কোনো চেঞ্জ নেই। কারণ যদি ডিড ব্যবহার হয় বা ডু ডিড ডাজ, এই তিনটার একটা ব্যবহার হয়, ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। প্রেজেন্ট মানে কি? প্রশ্নে যেভাবে আছে ওইভাবে বসে যাবে, কোনো চেঞ্জ নেই, কোনো পরিবর্তন নেই। এস বা ইএস যুক্ত হবে না, কিচ্ছু যুক্ত হবে না, এখানেও কিছু যুক্ত হবে না। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। টু এটা কিন্তু ব্যবহার হবে, সবচেয়ে বেশি ব্যবহার হবে টু এটা। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। শুড বা মাস্ট, এগুলো অনেক বেশি ব্যবহার হয়। শুড, উড, মাস্ট, ক্যান,
এগুলোর পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তবে আমি কিছু বাড়তি রুলস আলোচনা করব। এগুলোর পর শুডের পরে যদি আবার বি থাকে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, মানে মডেল ভার্বের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তবে মডেল ভার্বের পরপরই যদি খালি থাকে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অর্থাৎ প্রশ্নে ডু থাকবে, আমি ডুই ব্যবহার করব। পরেরটাতে আসি। অতীত নির্দেশক কোনো শব্দ, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান নাইট বা লাস্ট নাইট, হ্যাঁ, বা লাস্ট উইক, হ্যাঁ, ইট ইজ হাই টাইম, দ্যাট ডে, উইশ, লাস্ট মান্থ, এরকম ইত্যাদি আরও অতীত নির্দেশক অনেক শব্দ আছে। এগুলো যদি সেন্টেন্সে উল্লেখ থাকে অথবা অতীত কোনো গল্প যদি থাকে তখন ভার্ব কিন্তু পাস্ট টেন্স হয়। পাস্ট মানে কি? হ্যাঁ, অতীত নির্দেশক শব্দ। যেমন হি ওয়েন্ট টু লন্ডন লাস্ট উইক। এই যে লাস্ট উইক থাকাতে গো এর পাস্ট ফর্ম আমরা গো ব্যবহার করিনি, ওয়েন্ট লিখে ফেলছি। তাহলে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। হি গো না লিখে হি ওয়েন্ট লিখছি, কারণ এই সেন্টেন্সটাতে লাস্ট উইক শব্দটা আছে। আমরা বলছি এগুলো হচ্ছে অতীত নির্দেশক শব্দ। অতীত নির্দেশক এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্ব পাস্ট টেন্সে চলে যাবে। যেমন লং টাইম শব্দটা আছে, লং টাইম অ্যাগো দেয়ার লিভড এ কিং। অনেক বছর আগে এখানে রাজা বাস করতো। এই যে লিভটা হয়ে গেছে লিভড, লিভের পাস্ট ফর্ম হয়ে গেছে লিভড। যারা এই যে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল এগুলো জানো না, এগুলো তোমরা আগে গ্রামার বই থেকে শিখে নাও, কারণ তোমার এগুলো জানতে হবে যে লিভ শব্দটা থাকলে লিভের পাস্ট টেন্স হচ্ছে লিভড, এটা তো জানতে হবে। গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, এটা তোমাকে জানতে হবে আগে। তখন এনে তুমি রুলস অনুযায়ী যে লাস্ট উইক থাকলে গোটা আমরা ওয়েন্ট করে ফেলবো। লং টাইম, হ্যাঁ, এরকম শব্দ থাকলে আমরা এই লিভটা লিভড করে দেবো, মানে ভার্ব পাস্ট টেন্সে চলে যাবে। এখানে আসে এই যে উইশ, আই উইশ আই এভার এ কিং, আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম। তাহলে এই উইশ শব্দটা থাকলেও আমরা ভার্ব কিসে নিয়ে যাবো? পাস্ট টেন্সে নিয়ে যাবো। এখন আসে বি যদি থাকে, খেয়াল রাখবে বির ভিতরে আছেটা কি? বির ভিতরে আছে অন্তত এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আরও আছে। বি ডিরেক্টও ব্যবহার হয়ে যেতে পারে, বিং, বিন। তো এখন আপাতত আমাদের এই কয়েকটা খেয়াল রাখাটা জরুরি। বির ভিতরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আছে। এই কয়েকটা আমাদের অন্তত খেয়াল রাখতে হবে যে বির ভিতরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আছে। এই কয়েকটা অন্তত খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্টের বেলায় ব্যবহার হবে, ওয়াজ, ওয়ার হচ্ছে পাস্টের বেলায় ব্যবহার হবে। এমটা শুধু আই এর সাথে ব্যবহার হয়, ইজটা হচ্ছে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন ইজ ব্যবহার হবে প্রেজেন্টের বেলায়, আরটা হচ্ছে যদি সাবজেক্ট প্লুরাল হয় তখন আর ব্যবহার হবে প্রেজেন্টের বেলায়, ওয়াজটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হইলে পাস্টের বেলায় ব্যবহার হবে, ওয়ারটা হচ্ছে সাবজেক্ট প্লুরাল হলে পাস্টের বেলায় ব্যবহার হবে। হ্যাঁ, তো আই ওয়াজ এ কিং দিলে আবার মিলে না। আমি রাজা ছিলাম না, আমার ইচ্ছা আমি রাজা ছিলাম না, আমি যদি রাজা হতাম, সেজন্য ওয়াজের জায়গায় ওয়াজ দিলে তো ছিলাম হয়ে যাবে, তাই এখানে অয়ার ব্যবহার হয়েছে। বিয়ের ভিতর থেকে ওই পাঁচটার একটা, তাহলে বি থাকলে ঝামেলা আছে। বিয়ের ভিতরে ওই পাঁচটা আছে, পাঁচটার একটা ব্যবহার হবে এখানে। আই উইশ আই ওয়ার এ কিং। তাহলে ভার্ব কিন্তু পাস্ট টেন্সে গেছে, কারণ ওয়াজ ওয়ার দোনোটা পাস্ট টেন্সের। হ্যাভ হ্যাজ হ্যাডের পরে হ্যাভ হ্যাজ হ্যাড, গেট গট, গেটিং, বিবিং, বিন এগুলোর পরে এবং বাই এর পূর্বে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন দেখি রহিম হ্যাজ, এই যে হ্যাজ আছে, হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, ডু এর পাস্ট পার্টিসিপল ডান। ডান কেন করছি? কারণ হ্যাজ আছে, হ্যাজের পরে ভার্বের, আমি এখানে লিখছি হ্যাভ হ্যাজ হ্যাড, গেট গট, গেটিং, বিবিং, বিন এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন দ্য বার্ড ইজ কিল্ড বাই হিম। এখন এই বাই এর আগে ভার্বের কি হইলো? পাস্ট পার্টিসিপল হইলো। এই যে রুলস অনুযায়ী বাই এর পূর্বে ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল। তাহলে বাই এর পূর্বে ভার্বের পাস্ট পার্টিসিপল, কিলের পাস্ট পার্টিসিপল কিল্ড, পাস্ট টেন্সও কিল্ড। পরেরটা প্রিপোজিশন, খুব ইম্পর্ট্যান্ট রুলস। প্রিপোজিশনের পর, প্রিপোজিশন কোনগুলো এখানে আমি কয়েকটা তুলে দিয়েছি, অফ, ইন, অ্যাট, অন, ফর, উইথ, এগুলো একটু বেশি থাকে লাইনে, তাই এগুলো একটু দিয়ে দিলাম। তো এগুলো প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলোর পরপরই সেন্টেন্সে যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। প্রিপোজিশনের পরপরই যদি ভার্ব বসে, ভার্বের সাথে একটা আইএনজি দিয়ে দিতে হবে। অথবা সেন্টেন্সের প্রথমে যদি ফাঁকা থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিতে হবে। একটু দেখি, আরও কিছু শব্দ আছে। আমরা তো জানি
টু এর পরে এখানে একটু দেখো, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তবে কিছু কিছু টু আছে এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকর্ডিং টু ইত্যাদি আরও অনেক টু আছে, অ্যাকাস্টম টু, রেফার টু, ইউজ টু, এরকম অনেক টু আছে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হবে, এরপর ভার্বের সাথে আইএনজি হয়। যেমন হি ইজ ভেরি ফন্ড অফ, এই যে অফ কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। এই প্লেটাকে আমি প্লেইং করে ফেলছি, আমি প্লেস করিনি, প্লেইড করিনি, আমি কি করছি প্লেইং করছি, কেন এর আগে একটি প্রিপোজিশন আছে। সেন্টেন্স দেখে, সেন্টেন্সের একদম প্রথমেই ফাঁকা, এবং ওই ফাঁকা থাকে কি বসবে, যেহেতু রাইট ফর্ম অফ ভার্বস তাহলে ভার্বই তো বসবে। সেন্টেন্সের প্রথমে ফাঁকা থাকলে ওই জায়গায় যদি ভার্বই বসে ভার্বের সাথে আইএনজি হয়। রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, বই পড়া ভালো অভ্যাস। হ্যাঁ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং, তো ওইখানে যদি সুইম থাকে আমরা এটাকে আইএনজি যুক্ত করে ফেলবো, কেন সেন্টেন্সের প্রথমে ফাঁকা ছিল। সেন্টেন্সের প্রথমে ফাঁকা এবং সেখানে যদি ভার্ব বসে তাহলে আইএনজি হয়, তাহলে রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট। শি স্টাডিড হার্ড উইথ এ ভিউ টু, এতে বলছিলাম আমরা জানি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তবে কিছু কিছু টু আছে, যেমন উইথ এ ভিউ টু, এখানে লিখছি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, রেফার টু, ওয়িং টু, এরকম অনেক টু আছে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। এই যে পাস্ট হয়ে যাবে পাসিং, শি স্টাডিড হার্ড উইথ এ ভিউ টু পাসিং দ্য এক্সাম। রুলস জানলে অনেক সময় লাইনের অর্থই চলে লাগে না, তাহলে আমি একটু সামারি করি, সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, ভার্বকে সিঙ্গুলার করতে হলে এস বা ইএস যুক্ত করতে হয়। আচ্ছা, এরপরেরটা কী ছিল, ডু ডিড ডাজ এবং মডাল ভার্ব এবং টু এর পরে, ডু ডিড ডাজ মডাল ভার্ব এবং টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। মডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, মাস্ট, ওট, দে আর ইউজড, এগুলোর পরে ভার্বের কী হয়, প্রেজেন্ট ফর্ম হয়। এখানে আমরা দেখাইছি। আর যদি একটা প্যাসেজ পুরোটাই অতীত কোনো গল্পের হয় তাহলে প্রত্যেকটা লাইন এমনিতেই অতীত নির্দেশক হবে, প্রত্যেকটা লাইনে অতীত নির্দেশক শব্দ থাকা লাগবে না। একটা প্যাসেজ যদি অতীত নির্দেশক কোনো একটা গল্প শুরু করে, হ্যাঁ 1971 সালে কাহিনী শুরু করলো, প্রত্যেকটা ক্রিয়া আগে চলে গেছে না, তাহলে অতীত হয়ে যাবে, ভার্বগুলো পাস্ট টেন্সে চলে যাবে। তাহলে আমার সেন্টেন্সে এই শব্দগুলো থাকুক আর না থাকুক, আমি যদি বুঝি যে এই গল্পটা বা এই প্যাসেজটা অতীত নির্দেশক, প্রত্যেকটা ভার্ব পাস্ট টেন্সে যাবে। হ্যাভ এজ হ্যাড, গেট, গট, গেটিং, বিং, হ্যাভ এজ হ্যাড তো একটু বেশি থাকে লাইনে, লাইনে যদি এটা থাকে তাহলে আমরা এরপরে কী করব, ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেবো, বাই এর পূর্বেও ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেবো। কিন্তু বাই প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে মানে বাই এর পরে যদি খালি থাকে তখন আইএনজি, ভার্বের সাথে আইএনজি, কিন্তু বাই এর আগে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে, এটা খুব ইম্পর্টেন্ট রুল, থাকবেই থাকবে। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে পরপরই ভার্বের সাথে আইএনজি, সেন্টেন্সের প্রথমে ফাঁকা থাকলেও ভার্বের সাথে আইএনজি, কিছু কিছু টু আছে এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি। তো এটা ছিল মোটামুটি 5টা ইম্পর্টেন্ট রুলস, যেগুলো দিয়ে একদম 5 থেকে ক্লাস 8 পর্যন্ত সুন্দর মতো রাইট ফর্ম ভার্বস ক্লিয়ার করে ফেলা যায়। আমি পরবর্তী পার্টে এক্সাম্পল নিয়ে আসবো, এক্সাম্পলগুলো যদি মনোযোগ দিয়ে দেখো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে রাইট ফর্ম ভার্বস। রাইট ফর্ম ভার্বস কঠিন লাগলেও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা আরেকটা অ্যাডভান্স শিখতে চাও, আমার রাইট ফর্ম ভার্বসের প্রথম ভিডিওটা তোমরা আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারো, ওইখানে আরেকটু বিস্তারিত আলোচনা করছি। তবে এই 5টা রুলসই ওইখানে আছে, এই 5টা রুলসই আছে, একটু বাড়তি আলোচনা করা হয়েছে, এক্সট্রা কিছু রুলস দেওয়া হয়েছে, দেখে নিতে পারো, তাহলে তুমি রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আরও বেশি কিছু ধারণা নিতে পারবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।